আসসালামু আলাইকুম। সিভিলিয়ান পাঠশালাতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় স্টিল স্ট্রাকচার। এটা হলো সিভিল ডিপার্টমেন্টের ষষ্ঠ সেমিস্টারের একটা সাবজেক্ট। এইটা হলো 2022 প্রবিধানে অ্যাড হয়েছে। 2016 প্রবিধানে এই স্টিল স্ট্রাকচার বইটা ছিল না, ঠিক আছে। তো 2022 প্রবিধানে এটা নতুন অ্যাড হয়েছে। তো আমরা আমাদের যে নিয়ম, যে বইয়ের যে কোনো বইয়ের গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে বা বই সম্পর্কে ধারণা নিতে হলে আমাদের কী করতে হয়, আমাদের হলো বিগত সালের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করতে হয়। যদি আমরা বিগত সালের কোশ্চেনে যেতে চাই, তো আমরা দেখতে পাবো যে বইয়ের শেষে শুধুমাত্র একটা পরীক্ষার প্রশ্নটা দেওয়া আছে, ঠিক আছে। শুধুমাত্র একটা পরীক্ষা হয়েছে, এই জন্য একটা প্রশ্ন দেওয়া আছে। সেটা হলো 2024 সালে যে পরীক্ষাটা হয়েছে, অর্থাৎ এখন যারা অষ্টম সেমিস্টার আছে তারা যে পরীক্ষাটা দিয়েছে আর কি। তো এখন এখানে ক বিভাগে দেখতে পাবো কি আছে, যে সবই থিওরি বিষয়গুলো আছে। খ বিভাগেও একই অবস্থা, সবই থিওরি। এবং গ বিভাগে একটা প্রমাণ আছে, বাদ বাকি সবই থিওরি আছে। তো আমরা দেখতে পাচ্ছি পরীক্ষায় যদিও কোনো ম্যাথ আসেনি, তবুও এই অধ্যায়ে দুইটা অধ্যায়ে মোটামুটি ম্যাথ পড়ার মতো ম্যাথ আছে আর কি। এই অধ্যায়ে যদি যাই আমরা, মানে এই বইয়ে যদি দেখতে চাই যে কোন কোন অধ্যায় ম্যাথ আছে, প্রথমে আমরা দেখতে পাবো যে প্রথম অধ্যায়ে কিছু ম্যাথ আছে। এটা হলো, সরি, প্রথম অধ্যায় না, এটা হলো কোন অধ্যায়ে ম্যাথ আছে, এটা হলো তৃতীয় অধ্যায়ে না, তৃতীয় অধ্যায়েও ম্যাথ নাই। কোন অধ্যায়ে ম্যাথ আছে? হ্যাঁ, তৃতীয় অধ্যায়ে যে শেষের দিকে কিছু ম্যাথ আছে। এই যে এই ম্যাথগুলা, এখানে এটা অত বেশি গুরুত্বপূর্ণ না। তার মানে কলেজে যে সকল শিক্ষকরা আছে ওনারা এই ম্যাথটা করায়নি, যদিও আমি কোচিংয়ে আমার স্টুডেন্টদের করিয়েছি ম্যাথগুলা। তো এখন অনেকের কাছে মনে হচ্ছে এটা অত বেশি গুরুত্বপূর্ণ না, তো এই বিষয়ে আলোচনা করছি না। আমরা যদি সামনের দিকে আগাই, তো চতুর্থ অধ্যায়ে কিছু ম্যাথ আছে এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন চতুর্থ অধ্যায়ের ম্যাথগুলো আমরা আলোচনা করতে পারি। এইখানে আমরা দেখি আমাদের এখানে বলছে প্রান্ত শর্ত। উভয় প্রান্ত পিনযুক্ত হলে ক্রিপলিং লোড নির্ণয় সূত্র হবে পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই ছোটো হাতের এল স্কোয়ার, অথবা পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই বড় হাতের এল স্কোয়ার। আবার এইখানে নিচেই একটু সূত্র আমরা দেখি। এখানে বলছে কি হবে, যে যদি উভয় প্রান্ত আবদ্ধ হয়, উভয় প্রান্ত আবদ্ধ, তার মানে যে কলামের এই যে ফিক্স সাপোর্ট দুই পাশে আছে, আর এই দুই পাশে এখানে পিনযুক্ত আছে। আচ্ছা, তাহলে কী হবে, 4 পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই ছোটো হাতের এল স্কোয়ার, অথবা পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই বড় হাতের এল বাই 2 তার হোল স্কোয়ার। তো এখন দুইটা সূত্র দিয়ে আমাদের এই মানটা নির্ণয় করা যাবে। তো আমরা দুইটা সূত্র দরকার নাই, আমরা প্রথম সূত্রটা মুখস্থ করতে পারি। হ্যাঁ, প্রথম সূত্রটা, তাহলে উভয় প্রান্ত পিনযুক্ত হলে পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই ছোটো হাতের এল স্কোয়ার, আর উভয় প্রান্ত আবদ্ধ হলে 4 পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই ছোটো হাতের এল স্কোয়ার। আর যদি এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত পিনযুক্ত হয়, তাহলে 2 পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই ছোটো হাতের এল স্কোয়ার। আর এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত মুক্ত হলে পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই 4 এল স্কোয়ার। এইখানে এই 4টা সূত্র আমাদের মুখস্থ করলে আপাতত হবে। তো এখন যদি আমরা অঙ্ক করার ক্ষেত্রে যাই, আমরা উদাহরণ 3 নাম্বার দেখতে পারি। যে উদাহরণ 3 নাম্বার, উদাহরণ 3 নাম্বারে দেখি আমাদের কি বলছে। 40 পৃষ্ঠার উদাহরণ 3 নাম্বার। আচ্ছা, এখানে বলছে 3:2 অনুপাতে আয়তাকার কলাম, কলামের দৈর্ঘ্য 4 মিটার। আচ্ছা, 3:2 অনুপাতে আয়তাকার কলামের দৈর্ঘ্য, তার মানে কলামের দৈর্ঘ্য দেওয়া আছে, যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে 3:2 অনুপাত, তার মানে আমরা বুঝতে পারছি একটা কলামের কি কি থাকে, দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, এবং ওই যে কলামের
মানে দুই পাশের মাপ থাকে আর কি। তো কলামের একটাকে আমরা প্রস্থ বলতে পারি, আরেকটাকে কি বলতে পারি, আরেকটাকে আমরা, যেহেতু এটা কলামের উচ্চতা তাই না, এটা ওই 4 মিটার হলো কলামের উচ্চতা, কারণ কলাম ভার্টিক্যাল হয়। আচ্ছা, তাহলে আমরা আরেকটাকে কলামের গভীরতা আর প্রস্থ বলতে পারি, যদিও এটা গভীরতা হবে না, এটা পুরুত্ব, কলামের পুরুত্ব হিসাবে ধরতে পারি। তবে আমরা এখানে আমাদের বোঝার সুবিধার্থে এটা কলামের গভীরতা হিসাবে আমরা কল্পনা করব, ঠিক আছে। আচ্ছা, তার মানে যেহেতু কলামের দৈর্ঘ্য দেওয়া আছে বা উচ্চতা দেওয়া আছে, তাহলে এই একটাকে আমরা গভীরতা ধরবো, আরেকটাকে প্রস্থ ধরবো। তো আমরা সবসময় বড়োটাকে গভীরতা ধরবো আর ছোটোটাকে প্রস্থ ধরবো। তার মানে আমরা যেহেতু অনুপাত দেওয়া আছে, তাহলে এক্স গুণ করতে পারি, তাহলে 3x মনে করি গভীরতা আর 2x হলো প্রস্থ। আচ্ছা, কলামের দৈর্ঘ্য, তার মানে এইখানে ছোটো হাতের এল ধরবো আমরা। ছোটো হাতের এল এর মান দেওয়া আছে আমাদের 4 মিটার। আচ্ছা, এবার বলছে কলামটির এক প্রান্ত আবদ্ধ, অপর প্রান্ত পিনযুক্ত। এটা হলো প্রান্ত অবস্থা। কলামের প্রান্ত অবস্থা কি রূপ আছে? আচ্ছা, কলামটির নিরাপদ ভারবহন ক্ষমতা 1850 কেজি, নিরাপদ শোক 3 এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক এর মান 2 গুণিতক 10⁶ কেজি পার বর্গ সেন্টিমিটার হলে কলামটির আকার নির্ণয় করো। আচ্ছা, কলামটির আকার নির্ণয় করতে হবে আমাদের। আচ্ছা, প্রশ্নটার সমাধানের পূর্বে আমরা আগে জেনে আসি যে নিরাপদ ভারবহন ক্ষমতা বলতে কী বোঝায়। নিরাপদ ভারবহন ক্ষমতা সেটা হলো যে আমরা, আচ্ছা লিখি যে নিরাপদ ভারবহন ক্ষমতা, নিরাপদ ভারবহন ক্ষমতা। আচ্ছা, নিরাপদ ভারবহন ক্ষমতা হলো যে ডিজাইন লোড ডিভাইডেড বাই নিরাপদ সহগ। নিরাপদ সহগ তার মানে যে আমাদের যে নিরাপদ ভারবহন ক্ষমতা আছে, এইটা কিভাবে আসবে? আমাদের ডিজাইন লোডকে যদি আমরা নিরাপদ সহগ দ্বারা ভাগ করি, তাহলে আমাদের নিরাপদ ভারবহন ক্ষমতা আসে। এখন যদি আমরা ডিজাইন লোড নির্ণয় করতে চাই, ডিজাইন লোড, তাহলে ডিজাইন লোড সমান কী হবে? আমাদের এই নিরাপদ ভারবহন ক্ষমতার নিচেই কিছু নাই, মানে কত আছে? 1 আছে। তাহলে ডিজাইন লোড এই 1-এর সাথে যদি গুণ করি, আড়াআড়ি গুণ করি, বা ডিজাইন লোড ইজ ইকুয়াল টু, তাহলে ডিজাইন লোড 1-এর সাথে গুণ হলো, ডিজাইন লোড গুণ 1 ইজ ইকুয়াল টু নিরাপদ সহগ গুণ নিরাপদ ভারবহন ক্ষমতা। মানে নিরাপদ ভারবহন ক্ষমতা গুণ নিরাপদ সহগ। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি যদি আমাদের নিরাপদ ভারবহন ক্ষমতা এবং নিরাপদ সহগ দেওয়া থাকে, তাহলে এই দুইটা মান যদি আমরা গুণ করি, তাহলে আমরা কি পাবো? ডিজাইন লোডটা পেয়ে যাব। এইবার আমরা প্রশ্নটা সমাধান করি, তাহলে আমাদের সুবিধা হবে। 40 পৃষ্ঠার আমরা 3 নাম্বার করছি, উদাহরণ 3। তাহলে দেখি আমরা যা যা মান দেওয়া আছে আমরা লিখতে পারি যে দেওয়া আছে 3:2 অনুপাতে কলামের দৈর্ঘ্য 4 মিটার। তার মানে আমরা লিখতে পারি যে, মনে করি আমরা বলছি বড়টাকে আমরা কি ধরবো? গভীরতা ধরবো, আর ছোটটাকে প্রস্থ। লিখতে পারি যে কলামের প্রস্থ, মনে করি কলামের প্রস্থ ইজ ইকুয়াল টু কত? 2x। আর কলামের গভীরতা কত হবে? কলামের গভীরতা হবে হলো 3x। আচ্ছা, এবার কি বলছে? এইবার আমাদের কি দেওয়া আছে? আমাদের নিরাপদ ভারবহন ক্ষমতা, নিরাপদ সহগ দেওয়া আছে। তাহলে আমাদের ডিজাইন লোড নির্ণয় করতে হবে। লিখতে পারি যে আমরা জানি ডিজাইন লোড ইজ ইকুয়াল টু নিরাপদ ভারবহন ক্ষমতা, নিরাপদ ভারবহন ক্ষমতা গুণ নিরাপদ সহগ। আচ্ছা, তাহলে আমাদের ডিজাইন লোডকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি যে পি ইজ ইকুয়াল টু নিরাপদ ভারবহন ক্ষমতা আমাদের বইয়ে দেওয়া আছে হলো 1850। তাহলে নিরাপদ ভারবহন ক্ষমতা 1850 এবং নিরাপদ সহগ দেওয়া আছে 3। তাহলে আমাদের ডিজাইন লোড কত আসছে? আমরা লিখতে পারি 1850 গুণ 3।
5550 কেজি। আচ্ছা, তাহলে আমরা কি পেয়ে গেলাম? ডিজাইন লোড পেয়ে গেলাম। তো এখন প্রশ্নটা অঙ্কটা খুবই ইজি। সেটা হলো আমাদের এই মাঝে এইগুলো আর কিছু করার দরকার নাই, ঠিক আছে? মাঝের এইগুলার আমাদের আর কিছু দরকার নাই, যে ডিজাইন লোড পর্যন্ত শেষ, মাঝের এই 2 লাইন আর প্রয়োজন নাই। তো এখন বলছে যে কলামটির আকার নির্ণয় করো। তো এখন কলামটির প্রান্ত অবস্থা দেখতে হবে। কলামটির কি বলছে? এক প্রান্ত আবদ্ধ, অপর প্রান্ত পিনযুক্ত। তাহলে আমরা এই যে এখানে মানে সূত্রে চলে যাব। বলছে এক প্রান্ত আবদ্ধ, অপর প্রান্ত পিনযুক্ত। প্রথমটা আমাদের কি? উভয় প্রান্ত পিনযুক্ত। উভয় প্রান্ত আবদ্ধ, এখানে বলছে এক প্রান্ত আবদ্ধ, অপর প্রান্ত পিনযুক্ত। তাহলে ক্রিপলিং লোড বা ডিজাইন লোড কি হবে? 2π² EI ডিভাইডেড বাই ছোট হাতের L²। তাহলে আমরা লিখতে পারি যে আবার P ইজ ইকুয়াল টু 2π² EI ডিভাইডেড বাই ছোট হাতের L²। এখন 2π² ইন্টু, আচ্ছা ই কি? ই হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। ই এর মানটা আমাদের দেওয়া আছে। ই এর মান কত দেওয়া আছে? ই এর মান দেওয়া আছে 2 গুণিতক 10⁶ কেজি পার বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখানে 2 লিখি, 2 ইন্টু 10⁶। সরি, ইন্টু কিসের মান লাগবে আমাদের? আয়ের মান। আয়ের মান কি আমরা জানি না? আয়ের মানটা আমাদের নির্ণয় করে নিতে হবে। আচ্ছা, আয় হলো মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে আয় আমরা সূত্র শিখছি হলো BDQ/12। BDQ/12। আচ্ছা, এখন আমাদের বুঝতে হবে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের আয়টা নিতে হবে মিনিমাম। মিনিমাম বলতে কি বোঝাচ্ছে সেটা দেখি। তাহলে আই সমান BDQ/12। আরেকটা কি লিখতে পারি? যে আই সমান DBQ/12। তার মানে আমরা একবার গভীরতার উপর কিউ দেব, আরেকবার হলো প্রস্থের উপর কিউ দেব, ঠিক আছে? তাহলে BDQ/12, তার মানে এটা কি? গভীরতার উপরে কিউ দিয়েছে, আর এটা হলো গভীরতা বাম পাশে নিয়ে আসে, এই প্রস্থের উপরে কিউ দিলাম। তাহলে BDQ/12। এখন দেখি তাহলে আমাদের ক্যালকুলেশন করলে মান কত আসে। আমাদের বি এর মান কত? বি এর মান হলো 2x, ডি এর মান হতো 3x তার উপর কিউ ডিভাইডেড বাই 12। তার মানে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি মান কত আসে? আমরা 3-র উপর কিউ মানে কি? 3 কয়টা? 3টা। 3-র উপর কিউ মানে 3 হলো 3টা, তার মানে 3 3 9। যদি আমরা 3টা 3 দিই, 3 গুণ 3 গুণ 3 আসলে হলো 27। তার মানে 2x ইন্টু 27-এর উপরে x⁴, তাই না? আমরা নিচে লিখতে পারি যে 2x, আচ্ছা একটু ফাঁকা করে, 2x ইন্টু, তাহলে 3-র উপর কিউ করলে হলো 27, আর এক্সের উপর কিউ ডিভাইডেড বাই 12। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের মান আসে কত দেখি আমরা। বলছে 27 দুগুণে কত? 54 গুণিত, সরি 27 দুগুণে 54 ইন্টু এই 2x এর মাথার উপরে 1 আছে, আর এই এক্সের মাথার উপরে কত? 3। তাহলে কত আসলো? x⁴ ডিভাইডেড বাই 12। এখন যদি আমরা এই 54কে 12 দ্বারা ভাগ করি, 54 ভাগ 12, মান আসে হলো 4.5 x⁴। এটা আসলো আয়ের মান। আবার আমরা যদি একটু উল্টাই, যে ওই DBQ/12 দিই, DBQ/12। আচ্ছা, ডি এর মান কত? 3x, বি এর মান হলো 2x, তার উপরে হলো কিউ ডিভাইডেড বাই 12। আচ্ছা, এখন এই 3x থাকলো ইন্টু, আচ্ছা 2-র মাথার উপরে কিউ, তার মানে 2 কয়টা? 3টা। 2 হলো 3টা, তার মানে 8x কিউ ডিভাইডেড বাই 12। আচ্ছা, এখন এই 3-র সাথে 8 যদি গুণ করি, 3 8টা 24, তাহলে 24। এক্সের মাথার উপর 1 আছে আর এখানে 3 আছে, তাহলে x⁴ ডিভাইডেড বাই 12। এখন আমরা যদি কাটাকাটি করি, 12 দিয়ে 24-এর যদি কাটি থাকে তাহলে 2, তাহলে হলো 2x⁴। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি BDQ/12 দিই, এই BDQ/12 দিলে আমাদের আয়ের মান আসছে হলো 4.5 x⁴,
আর যদি ডিবি কিউ বাই 12 দিই, হ্যাঁ, তাহলে আমাদের আয়ের মান আসছে মানে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমাদের এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, আয়ের মানটা হবে মিনিমামটা, তার মানে ছোটোটা হবে আয়ের মান। হ্যাঁ, আমাদের ছোটোটা হবে আয়ের মান, আমাদের ছোটোটা হতে হবে আয়ের মান। তার মানে এইখানে যে 2 ছোটো নাকি 4.5 ছোটো, তাহলে 2 ছোটো, তাহলে আমাদের এইটা নিতে হবে, এইটা আমাদের নেওয়া যাবে না। ঠিক আছে, এইটা আমাদের নেওয়া যাবে না। আপনাদের বোঝানোর সুবিধার্থে এইটা আমি করছি, কিন্তু আসলে এইটা নিতে হবে। হ্যাঁ, এটা আপনাদের করা লাগবে না, উপরের অংশটা একবারে এইটা করবেন, ডিবি কিউ বাই 12 দেবেন, অর্থাৎ যেইটা ছোটো থাকবে, যেহেতু প্রস্থ আমাদের ছোটো, এই জন্য ছোটোটার উপরে কিউ দেবেন। হ্যাঁ, এই যে এইটা, আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এবার তাহলে আয়ের মান পেয়ে গেলাম আমরা কত, 2 এক্স টু দি পাওয়ার 4। মানে এখানে আয়ের মান লিখে দিতে পারবো 2 এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এল এর মান হলো 4 মিটার, তার মানে 400 সেন্টিমিটার স্কোয়ার করলাম। তাহলে এখানে আমাদের পি ছিল, আমরা একটু ক্লিয়ার করে এখানে লিখতে পারি, পি এর মান হলো 5550 ইজ ইকুয়াল টু 2 ইন্টু পাই স্কোয়ার ইন্টু 2 গুণিতক 10 টু দি পাওয়ার 6 গুণিতক 2 এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 400 স্কোয়ার। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশন করতে পারি কিভাবে, যে আমাদের তো মূল টার্গেট কি, আমাদের মূল টার্গেট হলো এই এক্সের মানটা নির্ণয় করা। হ্যাঁ, মূল টার্গেট হলো এক্সের মানটা নির্ণয় করা, তার মানে এক্সট্রারে আমরা বাম পাশে নিয়ে আসবো। তার মানে এই 5550-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তো এই সম্পূর্ণ অংশটা 1-এর সাথে গুণ হবে। বিষয়টা এমন হবে 2 গুণিতক পাই স্কোয়ার ইন্টু 2 গুণিতক 10 টু দি পাওয়ার 6 ইন্টু 2 এক্স টু দি পাওয়ার 4। আর এই 5550 কার সাথে, 400 স্কোয়ারের সাথে গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি 400 স্কোয়ার গুণ 5550। আচ্ছা, এখন আমরা এই এক্সের মান নির্ণয় করবো, তার মানে এক্সটারে রেখে বাদ বাকি সবগুলোরে সমানের কিসে দিয়ে দেবো, সমানের ডান পাশে দিয়ে দেবো। এখন সমানের বাম পাশে এক্সের সাথে সবাই কি আকারে আছে, গুণ আকারে, ডান পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তার মানে এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 400 স্কোয়ার ইন্টু 5550 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই স্কোয়ার ইন্টু 2 গুণিতক 10 টু দি পাওয়ার 6 ইন্টু 2। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে দেখি, 400 স্কোয়ার ইন্টু 5550 ডিভাইড বাই 2 গুণিতক পাই স্কোয়ার ইন্টু 2 গুণিতক 10 টু দি পাওয়ার 6 ইন্টু 2, 11.25, 11.25। আচ্ছা, 11.25 আসলো আমাদের এক্স টু দি পাওয়ার 4-এর মান, মানে এক্সের মাথার উপর 4 আছে, কিন্তু আমার লাগবে তো এক্সের মান, তাই না? তো আমরা এক্স সমান কী লিখতে পারি, বা এক্স সমান এই 4, এই 4 যদি আমি উঠাইতে চাই, যদি বাম পাশ থেকে এইখানে এক্সের মাথার উপর থেকে 4 উঠাইতে চাই, তো এই ডান পাশে কি দিতে হবে, 1/4 ভাগ দিতে হবে। হ্যাঁ, 1/4 ভাগ দিতে হবে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, এই ধরনের ক্যালকুলেটর যাদের আছে তারা তো খুব সহজে ইজিলি পারবা, আর যাদের নাই তারা কি করবা, যে প্রথমে ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে দিবা 11.25 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে, এবার কি করবা, এইটা হলো দিবা হলো যে ব্র্যাকেট শুরু 1/4 এভাবে দিয়ে করবা, হয়ে যাবে 1.83। যে এক্সের মান পেয়ে গেলাম আমরা 1.83, এটা হলো সেন্টিমিটার। আচ্ছা, তাহলে অতএব কলামের দৈর্ঘ্য প্রস্থ আমরা কত ধরেছিলাম, অতএব কলামের প্রস্থ ধরেছিলাম 2x, তার মানে 2 ইন্টু 1.83। তাহলে ক্যালকুলেশন করলে মান কত আসে, যে 2 ইন্টু 1.83 মান আছে হলো 3.66 সেন্টিমিটার, 3.66 সেন্টিমিটার। এখন কলামের গভীরতা কত, কলামের গভীরতা হলো 3x, তাহলে 3 গুণিতক এক্সের মান 1.83, 1.83 গুণ 3 মান আসে হলো 5.49।
5.49 সেন্টিমিটার। তার মানে লিখতে পারি অতএব কলামের আকার ইজ ইকুয়াল টু 3.66 ইন্টু 5.49 সেন্টিমিটার। এটা হলো আমাদের নির্ণয় উত্তর। কারণ আমাদের প্রশ্নে কী চেয়েছে, কলামের আকার নির্ণয় করো। তো দেখুন যে এভাবে করলে আমাদের বইয়ের সাথে তো মিল আছে, তাই না? তো বাদ বাকি যে অঙ্কগুলো আছে এগুলো যদি আপনারা চর্চা করেন বা প্র্যাকটিস করেন ইনশাল্লাহ পারবেন বা বুঝতে পারবেন। এগুলো খুব বেশি ইজি না, হ্যাঁ, তো মোটামুটি ইজি আছে। তো এগুলো প্র্যাকটিস করবেন আপনারা, যে এখানে 4 নাম্বার আছে বা 5 নাম্বার, এদিকে 6 নাম্বার আছে, একই সব একই, হ্যাঁ, এইদিকে 2 নাম্বার আছে। শুধুমাত্র মোমেন্ট অফ ইনার্শিয়া, যেমন এটা আয়তাকার কলাম, তাই না? দৈর্ঘ্য প্রস্থ একটু কম বেশি আছে, এই জন্য এটা আয়তাকার, 2 গুণ আর 3 গুণ আয়তাকার কলাম। এটা যদি দেখে এটা কি বলছে, এটা হলে যেহেতু ব্যাস দিয়ে দিয়েছে, যেহেতু ব্যাসের কথা বলছে তার মানে কি এটা বৃত্তাকার কলাম। তো বৃত্তাকার কলামের মোমেন্ট অফ ইনার্শিয়া আই কি, পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64। হ্যাঁ, এখন এইভাবে করলে মোটামুটি আপনারা পারবেন। তারপরে এইখানে আছে বর্গাকার কলাম, তার মানে পাই ডি কিউ বাই 12। শুধুমাত্র মোমেন্ট অফ ইনার্শিয়াটা একটু নির্ণয় করে নেবেন, তাহলে বিষয়টা ইজি আছে, সমস্যা নেই। এগুলো সবাই প্র্যাকটিস করবেন। তার মানে 1 থেকে 9 পর্যন্ত, 10 পর্যন্ত, এগুলো মোটামুটি একই ধরনের 10 পর্যন্ত। এবার আসি এই 11 নাম্বার আর 12 নাম্বার। এইখানে মূলত চিত্র দিয়ে দিয়েছে, ঠিক আছে? চিত্র যেহেতু দিয়েছে বা ফ্লেঞ্জের এবং ওয়েবের দৈর্ঘ্যপ্রস্থ দিয়েছে, যখন এভাবে দৈর্ঘ্যপ্রস্থ দেওয়া থাকবে তখন আমাদের প্রথমে ভরকেন্দ্র নির্ণয় করতে হবে। এবং ওই ভরকেন্দ্রের সাপেক্ষে ভরকেন্দ্র নির্ণয় বলতে ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আইটা নির্ণয় করে নিতে হবে। আচ্ছা, আই নির্ণয় করার পর সূত্র একই। তো যারা 4th সেমিস্টারে আপনারা পেয়েছিলেন, এখন মনে হয় 3য় সেমিস্টারে থাকতে পারে, যে স্ট্রাকচারাল মেকানিক্স বই, তো ওই বইটাতে এগুলো ছিল, কীভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হয়, কীভাবে ভরকেন্দ্র নির্ণয় করতে হয়। যারা এগুলা পড়াশোনা করছেন ওগুলো তো তারা পারবেন। তো ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। আর আগামী দিন আমরা স্টিল স্ট্রাকচার বইয়ের যে 6ষ্ঠ অধ্যায়ে যে ম্যাথ আছে সেটা হলো প্লেটের শেয়ারিং, বিয়ারিং এবং টিয়ারিং মানে, প্লেটের শেয়ারিং, বিয়ারিং এবং টিয়ারিং যে মান নির্ণয়ের যে ম্যাথটা আছে, তো এই ম্যাথটা আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।